নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায়। যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়া তো আজকে নয়, আজকে দর্শকের দরবারে আপনাদের বিভিন্ন প্রশ্ন কৌতূহল তারই নিরসন করব আজকের এই পর্বে। আছে অনেকগুলো ভালো খবরও, কিন্তু তার আগে একটু ক্ষমা চেয়ে নেওয়ার পালা। ক্ষমা চাইছি এই কারণে, আজ বুধবার মানে যাওয়া এবং খাওয়া। কিন্তু সম্প্রতি একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার সঙ্গে। যারা আমাদের ক্যানিং পর্ব দেখেছেন তারা জানেন যে ক্যানিংয়ে বেড়াতে গিয়ে আমি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলাম, খুব আঘাত পেয়েছিলাম। তো বেশ কিছুদিন আমি শয্যাশায়ী ছিলাম, বাড়িতেই গৃহবন্দী ছিলাম। তো সেই সব কারণে আমাদের এই পর্বের জন্য আর শুটিং করা হয়ে ওঠেনি, কোথাও যাওয়া হয়ে যায়নি। তো সেই জন্য এই বুধবারে আর নতুন কোনো বেড়ানোর পর্ব দিতে পারলাম না, সেজন্য আমি আন্তরিক দুঃখিত, ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। হ্যাঁ, আজ তো একটু করে সুস্থ হয়ে উঠছি একটু করে। আশা করছি যে সামনের পর্বে বা সামনের সপ্তাহে হয়তো নিশ্চয়ই আমরা আবার একটা নতুন কোনো জায়গায় বেড়াতে যেতে পারবো, আপনাদেরকেও কোনো নতুন পর্ব উপহার দিতে পারবো। তাহলে আর দীর্ঘায়িত করবো না। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের দৃশ্যকল্পের যে অফিস, সেই অফিসের ব্যালকনিতে, ঝুল বারান্দায়। এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয়। এই পাশে একটা বিস্তীর্ণ জলাশয় এবং আশপাশে গাছপালা প্রচুর, পাখির ডাক শোনা যায়। খুব ভালো জায়গাটা। আমাদের এই কলকাতা শহরের মধ্যে এরকম একটা ছোট্ট এক টুকরো যে আমি জলাশয় পাবো বা পাবো ভাবিনি, এটা আমাদের একটা বড় পাওনা। এই জায়গাটা খুব ভালো। এখন বৃষ্টি শুরু হয়েছে অল্প অল্প করে, বৃষ্টি দেখতেও খুব ভালো লাগে এখান থেকে, কিন্তু বৃষ্টিতে এখানে শ্যুট করা মুশকিল। সেই জন্য আমরা চলে যাব আমাদের স্টুডিওতে, ঘরের মধ্যে। সেখানে গিয়ে আপনাদের সঙ্গে বাকি কথা হবে। চলে এসেছি দর্শকের দরবারে, অর্থাৎ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর, কৌতূহল নিরসনের জন্য আজকে আমার এই আশা। এটা প্রথাগত কোনো বলবো না যে কি বলবো, অনেকেই করেন সেরকম ঠিক নয়। আসলে গত বছর আমরা একটা এরকম করেছিলাম, প্রশ্ন উত্তরের একটা বিষয় করেছিলাম। সেটা জনপ্রিয় হয়েছিল, বহু মানুষ সেটা দেখে আমাদেরকে বলেওছিলেন ভালো হয়েছে, আমরা আরও এর মধ্যে তো ধরুন আমাদের আরও একটু এগিয়েছে দৃশ্যকল্প। এই প্রসঙ্গে একটা সুখবর দিই আপনাদের। দৃশ্যকল্প এই মাসে তার 25,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে, অর্থাৎ 25,000 সদস্য এখন আমাদের পরিবারে যুক্ত হয়েছেন। সেটা একটা খুশির খবর, ভালো খবর। অবশ্যই আমাদের কাছে, আপনাদের জন্য নিশ্চয়ই, আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা নিশ্চয়ই খুশি হয়েছেন বা হবেন। এটা করতে আমাদের প্রায় 2.5 বছর সময় লেগেছে। হ্যাঁ, এটা বাস্তব যে অন্যান্য অনেক চ্যানেল জনপ্রিয়, তারা কিন্তু 2.5 মাসেই হয়তো অনেক সময় এই 25,000 বা এই ধরনের কোনো সাবস্ক্রাইবারের সংখ্যা পূর্ণ করে ফেলে। আমার সেটা অনেক দিন সময় লেগেছে, অনেকটা সময় লেগেছে। তাতে আমরা খুশি। আস্তে আস্তে যাই, ধীরে ধীরে যাই, স্লো বাট স্টেডি, এই নীতিতে অন্তত আমি বিশ্বাস করি। তো সেই জন্য তাড়াহুড়ো নয়। আর একটা জিনিস বলি, যে ছোট থেকে নিজের জন্য কিছু চাইতে আমার একটু অস্বস্তি হতো, এখনও হয়। সেই জন্য কখনোই কাউকে বলতে পারিনি যে আমাদের এই চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন, আপনি শেয়ার করুন বা এই ধরনের কিছু যেটা অন্যরা বলে থাকেন, সেটা আমার দ্বারা বলা হয়নি, হবেও না হয়তো কোনো দিন। কিন্তু তাতে কোনো অসুবিধে হয়নি, তাতেও তো আমাদের সাবস্ক্রাইবার হয়েছে। তাতে আমাদের যারা ভালোবেসেছেন তারা নিশ্চয়ই যুক্ত হয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল। তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বিনা আমন্ত্রণে তারা এসছেন, এটা একটা তাদের বড় মনের পরিচয়। তো আমাদের ভালো লাগা এখানেই শুরু আর কি, যে মানুষ তো এসেছেন, মানুষ ভালোবাসছেন, অল্প অল্প করে বাসুন, আস্তে আস্তে বাসুন, কিন্তু মানুষ ভালোবাসছেন। তো আমরা এটাই চেয়েছিলাম। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের পাশে নিয়ে। এই খুশির খবরটা আপনাদের প্রথমে দিলাম আজকের এই অনুষ্ঠানের। পরবর্তীতে আসলে আমাদের কি হয় যে সাবস্ক্রাইবারটা আমরা ভাবিনি এই কারণে, মানুষের ভালো লাগার তো একটা ব্যাপার থাকে, ভালোবাসার একটা ব্যাপার থাকে। আমি মূলত খবরের মানুষ। খবরের সঙ্গে আমার সংসার প্রায় 3 দশকের। বিভিন্ন বড় বড় চ্যানেল বা বিভিন্ন ছোট বড় মাঝারি বিভিন্ন চ্যানেলে আমি চাকরি করেছি, এখনও কিছু কিছু চ্যানেলের সঙ্গে রয়েছি আমি। তো আমি যদি খবরের কোনো অনুষ্ঠান করতাম, খবর সংক্রান্ত কোনো অনুষ্ঠান ইউটিউবের এই চ্যানেলে করতাম, যেটা এখন অনেকেই করেন, তাহলে হয়তো আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউ, এই ধরনের কিছু হতেই পারত। কারণ আমি তো দেখেছি খবরের ভীষণ আছে, অনেক খবরের চ্যানেল করলেই মোটামুটি তার ভিউ আর টিভি খুব ভালো হয়।
আমার অনেক বন্ধুবান্ধব পরিচিত যারা করেছেন, হয়তো 1 মাসের চ্যানেল, তাদের এখনই সাবস্ক্রাইবার 50,000 এরকম হয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম আমার ভালো লাগা বা ভালোবাসার বিষয়টাকে একটু উপস্থাপিত করতে দর্শকদের কাছে একটু অন্যভাবে। সেই জন্যই এই যাওয়া এবং খাওয়া অর্থাৎ বেড়ানোর এই শোটা করা। হ্যাঁ, আমি এটাকে বেড়ানোর শো বলছি, কোনো ব্লগ বলছি না, কারণ আমরা এটা ব্লগের ফরম্যাটে কিন্তু করি না। এখনও বলছি, আমি ইউটিউবার বা ইউটিউব ব্লগার নই। আমরা অডিও ভিজুয়ালের লোক। সেই কথা মাথায় রেখেই এটা একটা বেড়ানোর শো হিসেবে করা হয়, এবং এটা যে শুধু ইউটিউবে চলে তা না, এটা টিভি চ্যানেলেও দেখানো হয়। ফলে কিছু ফরম্যাট তো আমাদের একটু মেনটেন করতেই হয়। আমরা সবটাই ইউটিউবের মতো বা ওই ধরনের যেরকমভাবে হয় এখন সেরকমভাবে করতে পারি না। তো তাতে কোনো খেদ বা ক্ষতি নেই, কোনো সমস্যাও নেই। তাতেই দৃশ্যকল্প জনপ্রিয় হয়েছে। আগামী দিনে হয়তো আর একটু হবে, আপনাদের ভালোবাসা থাকবে। তো এইটা একটা আমাদের ভালো লাগার বিষয়। আর একটা বিষয় দেখেছি আমরা যে মানুষজন যে প্রতিক্রিয়া দেন আমাদেরকে, সেই প্রতিক্রিয়াতে সিংহভাগটাই ভালো থাকে। তাদের তৃপ্তি থাকে, তাদের যে এইটা ভালো দেখে ভালো লাগা, সেই ভালো লাগার বহিঃপ্রকাশটা থাকে, সেটা আমাদেরকে আনন্দ দেয়, সেটা আমাদেরকে ভালো লাগা আনে আমাদের। তো বহু ক্ষেত্রে আমি দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে মন্তব্য, কেউ কেউ আমাকে ফোন করে বলেছেন, এখন তো ফোন নাম্বার আমরা দিয়েছি, ফলে কেউ কেউ ফোন করতে পারেন, তারা হোয়াটসঅ্যাপ করেন। এই বহু প্রশ্ন যেমন হোয়াটসঅ্যাপে এসছে আমাদের, হ্যাঁ, অনেকেই হোয়াটসঅ্যাপের প্রশ্ন পাঠিয়েছেন। আবার কেউ কেউ হয়তো আমাদের ভিডিওর তলায় লিখেছেন বা সামাজিক মাধ্যমে লিখেছেন। তো অনেকেই আমাদের জানিয়েছেন, যেমন একজন আমাদের দর্শক জানিয়েছিলেন যে তার মা অনেক বয়স্ক, তিনি বয়স প্রায় 80-র কাছাকাছি বয়স। তিনি আমাদের এই যাওয়া খাওয়া খুব পছন্দ করেন। তিনি নিজে মিষ্টি খেতে খুব ভালোবাসেন। তো আমরা যে বিভিন্ন ধরনের মিষ্টি বিভিন্ন জায়গায় খাই, সেটা তার খুব পছন্দের, তিনি খুব মনোযোগ দিয়ে দেখেন। এটা আমাদের কাছে বড় পাওনা। আবার একজন দুর্গাপুর থেকে আমাদের লিখেছিলেন যে তার ছেলে, ছোট্ট ছেলে, সে নাকি আমাদের এই ভিডিও দেখতে দেখতে খাওয়া দাওয়া করে বা খায়। তাকে ভুলিয়ে রাখার জন্য এই ভিডিওটা দেখানো হয়। সেটা যদিও খুব ঠিক নয়, কিন্তু তবুও একটা শিশু আমাদের ভিডিও দেখে সে ভুলে গিয়ে খাচ্ছে বা করছে, মানে ভালো লাগা আছে বলেই তো সেটা করছে। তো তার ভালো লাগাটা আমাদের একটা ভালো লাগা এনে দেয়। অর্থাৎ 8 থেকে 80 সকলেই যে ভালোবাসছেন, এইটা জানতে পেরে আমরা কিন্তু খুব খুশি। মানে শুধু খুশি না, মানে কতটা ভালো লাগে বলুন, এটাই তো ভালো লাগা আমাদের। এছাড়া তো অন্যান্য বয়সের বিভিন্ন মানুষ তাদের ভালো লাগা ব্যক্ত করেনই, মাঝে মধ্যে আমরা দেখতেই পাই। তো আজকের প্রশ্নেও অনেকে ভালো লাগা ব্যক্ত করেছেন তাদের, সেগুলো আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না। তো এইটা একটা বড় বিষয়। আপনাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ যে এইটা আমরা এতটা আশা করিনি যে আপনাদের কতটা ভালো লাগবে না লাগবে, এটা নিয়ে আমাদের একটু সন্দিহান ছিলাম আমরা, কিন্তু সেটা একটা ভালো লাগা এসছে। কিছু কিছু কথা আমাদের একটা শো চলছিল, কয়েকটা এপিসোড হয়েছে, বেশি হয়নি। আমরা আসলে ওটাকে একটু নতুনভাবে অন্য আঙ্গিকে আনবো বলে চেষ্টা করছি, সেই জন্য কয়েকদিন একটু বন্ধ রেখেছি। কিছু কিছু কথা কিন্তু আসবে নতুনভাবে, নতুন আঙ্গিকে। চেষ্টা করবে দৃশ্যকল্প আরও 2-1টা অনুষ্ঠান, যেগুলো সাধারণভাবে অন্যরা দেখান না বা দেখতে পাওয়া যায় না, এই ধরনের কিছু অনুষ্ঠান, এই ধরনের কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপিত করবার, এইটার এই যাওয়া খাওয়ার পাশাপাশি। তো এইটা একটা গেল ব্যাপার। তো এবারে হ্যাঁ, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের কয়েকটা এপিসোডে ভিডিও দিতে একটু দেরি হয়েছিল। হ্যাঁ, আমরা তো মূলত সকালের দিকে ভিডিওটা আপলোড করি, বুধবারে, প্রতি বুধবার সকালের দিকে আপলোড হয়। আগে 6টাতে করতাম, এখন মোটামুটি 9টা, 9:30 নাগাদ করি আমরা। কিন্তু গত 2টো এপিসোড আমাদের একটু দেরি হয়েছে দিতে, যান্ত্রিক কিছু সমস্যার জন্য বা কাজে। তো সেক্ষেত্রে বেশ কয়েকজন আমাদেরকে কেউ কেউ হোয়াটসঅ্যাপ করেছেন, কেউ কেউ আমাদের ভিডিওর তলায় মন্তব্য করেছেন যে আমরা অপেক্ষায় ছিলাম, কেন ভিডিও দিতে দেরি হচ্ছে, তো এত দেরি হলো কেন। তো এইটা কিন্তু একটা বড় পাওয়া। হ্যাঁ, মানুষজন আমার ভিডিওর জন্য বা আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করে আছেন, তারা যাওয়া এবং খাওয়া নিয়মিত দেখেন, বুধবার তাদের কাছে একটা অন্য বার্তা নিয়ে আসে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এবারে আর দীর্ঘায়িত করবো না, এবারে যাই, যার জন্য আপনাদের কাছাকাছি আসা, আপনাদের সামনে আসা, সেই চিঠিপত্র পড়ার পালা এবারে শুরু হোক। এবারে তারা আমরা দেখি যে কারা মোটামুটি কী কী লিখে আমাদেরকে পাঠিয়েছেন। প্রথমে সুদেষ্ণা সিংহ রায়, তার একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আসলে তিনি আমাদেরকে সামাজিক মাধ্যমে লিখে পাঠিয়েছিলেন, যে ঠিক প্রশ্ন নয়, তিনি আমাদের একটা শুভেচ্ছা জানিয়েছিলেন। কনগ্র্যাচুলেশন দাদা,
প্রতি বুধবার আপনার দৃশ্যকল্প মিডিয়ার অপেক্ষাতে থাকি ভ্রমণের সন্ধানে। দৃশ্যকল্প মিডিয়া যেন আরও অনেক এগিয়ে চলে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, আপনারা এগিয়ে চলুক। সুদেষ্ণা সিংহ রায়, সুদেষ্ণাদির সুদেষ্ণাকে দিকে শুরু করলাম কেন? কারণ আসলে তিনি আমাদের ভিডিও নিয়মিত দেখেন। আজ পর্যন্ত যে কটা আমরা ভিডিও বানিয়েছি তার প্রায় সিংহভাগ ভিডিওতেই কিন্তু সুদেষ্ণাদি মন্তব্য করেছেন, দেখে তার কেমন লাগলো, কি বৃত্তান্ত। তো এরকম মানুষ আছেন বলেই তো আমরা ভিডিও বানাই। তো সুদেষ্ণাদি শুধু না, তার পরিবারের লোকজনও দেখেন। তো এটা একটা বড় পাওনা। তো সুদেষ্ণাদির মতো আরও অনেক মানুষ আছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, সেটা আমরা বুঝতে পারি তাদের মন্তব্য দিয়ে। তারা কিন্তু প্রত্যেকেই আমাদের প্রত্যেকটা পর্ব দেখে নিচে মন্তব্য করে জানান কেমন লেগেছে, কি বৃত্তান্ত। এবং সেটা যে সবসময় খুব ভালো লেগেছে এরকম নয়, তারা কিন্তু সমালোচনাও করেন এবং সেটা খুব স্বাগত। তারা আমাদের পরিবারের সদস্য, তারা আমাদের সমালোচনা করার অধিকার রাখেন। তাদের এই সমালোচনা আমরা খুব খুশি মনে বা ভালো মনে গ্রহণ করি। এইরকম মানুষ যেমন ধরুন, আমি কিছু নাম বলি: অভিষেক ঘোষাল, অনি দাস, শুভদীপ নস্কর, বিদ্যুৎ চ্যাটার্জি, সুদীপ সরকার, সৌমেন রায়, দীপক রায়, সুব্রত দাস, দেবাশিস ভট্টাচার্য, আনকাট রুবি অর্থাৎ পরাগমণি, এটি ওনার নাম, ওই ইউটিউব চ্যানেলের নাম। সবার তো সবসময় আসল নামে থাকে না, অনেক বিভিন্ন নামে ইউটিউব চ্যানেল থাকে। তো ওই আনকাট রুবি বা পরাগমণি, আমি যতটুকু শুনি বা জানি, উনি রায়গঞ্জে থাকেন। তিনি আমাদের ভিডিও নিয়মিত দেখেন। আচ্ছা, এছাড়াও আছেন হরেন মণ্ডল, সম্রাট সরকার, শ্রীবিন্দু দাস, কল্লোল মুখার্জি, নির্মল কুমার সরকার। এরা প্রত্যেকেই কিন্তু নিয়মিত দেখেন এবং মন্তব্য করেন। সেই জন্য এই নামগুলি আমরা মোটামুটি মনে রেখেছি বা মনে আছে। এছাড়া আরও অনেকে তো আছেনই। হ্যাঁ, আমি সবার নামটা বলতে পারলাম না, আপনারা কিন্তু ক্ষমা করবেন আমাকে। প্রত্যেকের নাম বললে হয়তো সেটাই একটা বড় এপিসোড তৈরি হয়ে যেত শুধু নামের। কিন্তু একেবারে যারা খুব নিয়মিত করেন এবং প্রতি এপিসোডে যাদের আমি মন্তব্য পাই, মোটামুটি তাদের নামগুলি আমি বললাম। বাকিরাও করেন, তাদের কাছেও কিন্তু আমরা কৃতজ্ঞ। তারা আমাদের পরিবারের সদস্য, এটা তাদের একটা কর্তব্যই মনে হয় আমার। তারা আমাকে সচেতন করতেই পারেন। তো এরা সকলেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কোনো এপিসোড ভালো হলে জানিয়েছেন, কোনো এপিসোড খারাপ হলে জানিয়েছেন, এইটা ভালো লাগলো না, ওটা ভালো লাগলো। আমরা কিন্তু তাদের সেই যে পরামর্শগুলি বা তাদের উপদেশগুলি, তাদের যে বার্তাগুলি, সেগুলো মোটামুটি গ্রহণ করেছি যতটা পেরেছি, যতটা সম্ভব। এবারে আসি আবার একটা প্রশ্নে। উত্তর 24 পরগনার ছোট জাগুলিয়া থেকে ভাস্কর নাথ লিখেছেন, দাদা আমি ভাস্কর, ছোট জাগুলিয়া থেকে বলছি, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। এখানে এসে ছবি বিশ্বাসের যে বাড়ি আপনি দেখেছিলেন, ওটাই আমাদের বাড়ি। বাহ, এটা খুব ভালো লাগলো। ছোট জাগুলিয়া পর্ব আপনারা দেখেছেন কি? ছোট জাগুলিয়া পর্বে ছবি বিশ্বাসের বাড়ি কিন্তু আমরা দেখিয়েছিলাম। যারা দেখেননি তারা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে পুরনো পর্বে একটু দেখে নিতে পারেন। ছোট জাগুলিয়া। আর খুব কম দামে দই খেয়েছিলাম ছবি বিশ্বাসের বাড়ির সামনে, মনে আছে আমার। 120 টাকা কেজি দইয়ের, অসাধারণ। আচ্ছা, আবার আসি। আপনাকে আরও একবার এখানে আসার আমন্ত্রণ রইল। ছোট জাগুলিয়াতে খুব ভালো ভালো পিকনিক গার্ডেন আছে। উইন্টারে কলকাতা থেকে অনেক মানুষজন পিকনিক করতেও আসেন। গ্রাম্য পরিবেশে সকলকে নিয়ে আপনিও পিকনিক করতে আসুন একদিন, খুব ভালো হবে তাহলে। এটা কিন্তু খুব ভালো প্রস্তাব। হ্যাঁ, সবাই মিলে একদিন পিকনিক করতে যাওয়া যেতেই পারে। আমি না হয় ভাস্করবাবুর সঙ্গে যোগাযোগ করব। কারা কারা রাজি থাকেন আমাকে পরে জানাবেন। সবাই মিলে একদিন আমরা দৃশ্যকল্পের একটা পিকনিক ওখানে করতে পারি কি না, সেই চেষ্টা করা যেতেই পারে। ভাস্করবাবুর প্রস্তাবটা ভালো। আচ্ছা, এবারে আসি পরের ইয়েতে। সুব্রত দাস, সুব্রতবাবু নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, নিয়মিত মন্তব্য করেন এবং তাতে সবসময় যে শুধু সাধুবাদ থাকে তা নয়, সমালোচনাও থাকে, সেটা আমরা গ্রহণ করি। কিছু কিছু পরামর্শ থাকে, সেগুলো ভালো। আচ্ছা, এবারে উনি কী লিখেছেন দেখি। বাংলার রূপ আপনি কবি জীবনানন্দ দাশের চোখে বাংলার রূপ আপনি কবি জীবনানন্দ দাশের চোখ দিয়ে দেখেছেন বলে মনে হয়। তাই প্রকৃতি ও স্থাপত্যশৈলীর মধ্যে অনুসন্ধান করেন প্রাণের, আর রূপ রঙের আবহে পরিবেশন করেন অনন্য সৌকর্য। কোনো নাটকীয় চিৎকার নেই, অভিনয় নেই, সহজ ভঙ্গিমায় আটপৌরে পোশাকে এই উপস্থাপনা অত্যন্ত আন্তরিক। ইতিহাসের সঙ্গে ভ্রমণ অত্যন্ত হৃদয়গ্রাহী। তবে খাওয়া পর্ব অনেক সময় একটু দীর্ঘতর হয়। সবসময় সেটা খুব একটা ভালো লাগে না, একটু একঘেয়েমি মনে হয়। আর দেখিয়ে দেখিয়ে দর্শকদের সামনে রসাস্বাদন করেন, তখন কি আপনারও ভালো লাগে?
একটা অনুরোধ, ভ্রমণের সময় স্থানীয় লোকসংস্কৃতি সম্পর্কে একটু হলেও আলোকপাত করলে ভালো হয়। ধন্যবাদ। সুব্রতবাবুর এই আগেরটা বলি আমি, আগের তো উনি যেগুলো বলেছেন সেটা ঠিকই, কিন্তু মাঝে মিষ্টির কথাটা বলি। মিষ্টি আসলে আমি একটু মিষ্টি খাই মানে আমি এই প্রসঙ্গে বলি, অনেকেই আমাকে বলেছেন মিষ্টি কেন খাওয়া হয় এত, কি বৃত্তান্ত, কি ব্যাপার। আসলে সব জায়গায় গিয়ে তো সবসময় নোনতা খাবার পাওয়া যায় না, এবং অনেক জায়গাতে তার বিখ্যাত জনপ্রিয় খাবার পাওয়া যায় না। আমি গিয়ে জিজ্ঞেস করি স্থানীয় মানুষজনকে বা এতে এখানে খাবার দাবার কি জনপ্রিয় আছে, কি বৃত্তান্ত, তারা অনেকে বলতেও পারেন না। হ্যাঁ, খাবার শুনলে তারা হাঁ করে চেয়ে থাকেন, খাবার এখানে কিছুই নেই। কিন্তু এটা আবার আমি বিশ্বাস করি না। কোনো না কোনো জায়গায় কিছু না কিছু জনপ্রিয় খাবার দাবার থাকেই। হ্যাঁ, সেটা খুব স্থানীয় স্তরে থাকে হয়তো, কিন্তু থাকে। তো সেইটা তারা হয়তো বুঝতে পারেন না আমাদের প্রশ্নটা, বা আমাদের এটা তারা অনুভব করতে পারেন না। তারা বলে দেন কিছু নেই বা ইয়ে নেই। কিন্তু হ্যাঁ, মিষ্টির দোকানের কথা বললে অনেকে এক কথায় বলেন, এবং তারা সহজেই তার হদিশও দেন। হ্যাঁ, অমুকের দোকানের রসগোল্লা খুব ভালো, তমুকের দোকানের দই খুব ভালো, অমুকের ছানার গজা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি, তারা এটা কিন্তু বলতে পারেন। তো সেই জন্য মিষ্টিটাই বেশি খাওয়া হয়, মিষ্টির খোঁজটা আমরা বেশি পাই। কিন্তু অন্যান্য জায়গায় গিয়ে যেখানে যেখানে আমরা অন্য জিনিস পেয়েছি সেখানে সেগুলো খাওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা কোথাও নোনতার হদিশ থাকলে, কোথাও নোনতা ভালো ইয়ে থাকলে, কোথাও কচুরি, কোথাও সিঙ্গাড়া, কোথাও চপ, কোথাও ফুচকা ইত্যাদি যখন পেয়েছি আমরা সেগুলো খাওয়ার চেষ্টা করেছি। তাই শুধু যে মিষ্টি খাই তা ইয়ে নয়। এটা কিন্তু আমি সকলের জন্য উত্তর দিলাম, শুধু সুব্রতবাবুর জন্য নয়। তো এইটা হচ্ছে মিষ্টি খাওয়ার একটা রহস্য আর কি। আর এটা ঠিক যে বাঙালির খাদ্য সংস্কৃতিতে মিষ্টি একটা বড় অংশ জুড়ে আছে। আমি তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কাজে, বেড়াতে, অন্যান্য কাজে, কিন্তু আমি তো সেখানকার খাবার দাবারও খেয়েছি বা খাই। এমনকি বিদেশেও গিয়ে সেখানকার খাবার দাবারও খাওয়া হয়, খেয়েছি বা খাই। কিন্তু বাংলা বা বাংলার মিষ্টির মতো এত সুন্দর মিষ্টি কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না খুব একটা। বিখ্যাত মিষ্টি কিছু কিছু আছে, কোথাও কোথাও গেলে আপনি নিশ্চয়ই পাবেন বাংলার বাইরে, কিন্তু বাংলার মিষ্টির মতো এত ভালো মিষ্টি আমি পাই না। এক্ষেত্রে আপনারা আমাকে একটুখানি প্রাদেশিক বলেও ইয়ে করতে পারেন, গালাগাল দিতেই পারেন, কিন্তু এটা আমি সত্যি দেখেছি বাংলার এই ছানার মিষ্টি বা এই বাংলার যে মিষ্টি, সেটা একটা দারুণ খাবার। তো সেইটা একটা আমাদের খাদ্য সংস্কৃতির মধ্যে পড়ে, সেটা তো একটু কোথাও কোথাও গেলে খেতেই হয়, এবং সেটা আবার স্থান বিশেষে একটু একটু করে আলাদা আলাদা হয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, একই মিষ্টির বিভিন্ন রকম স্বাদ, বিভিন্ন রকম নামও হয়, সেটাও আমাদের বাংলাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খাওয়া যায়, দেখা যায়। এটা একটা অন্যরকম ব্যাপার। সুব্রতবাবুর পরের ইয়েটা আসে যে সবার সামনে দেখিয়ে দেখিয়ে রসস্বাদন করেন, তখন কি আপনার ভালো লাগে? ঠিক দেখিয়ে খাওয়াটা আসলে খাওয়াটা দেখিয়ে খাওয়াটা এই কারণে খাই আমি, এটা অনেকটা কি বলবো, নিউজের লোক বলে, আমি তো খবরের লোক আগেই বলেছি, বিশ্বাসযোগ্যতা আনার জন্য। আমি বলে দিতেই পারতাম যে আমি রসগোল্লা খেয়েছি, দারুণ লেগেছে, অমুক তুসুক হ্যাঁ তারা, বা ভালো লাগেনি। কিন্তু একটু খেলে সেটা দর্শকের সামনে যদি আমি খাই, তাহলে সারা অন্তত বুঝতে পারবেন যে হ্যাঁ, ভদ্রলোক খেয়েছেন, খেয়ে তারপরে বলেছেন যে এটা ভালো কি মন্দ। আমি দার্জিলিং গেলামই না, কলকাতায় বসে বলে দিলাম দার্জিলিং আমার ভালো লাগে না অথবা দারুণ লাগে, কিন্তু সেটা যদি আমি দার্জিলিংয়ে দাঁড়িয়ে বলি যে আমি দার্জিলিংয়ে এসছি, এই দার্জিলিং আমি দেখছি, এখান থেকে দার্জিলিংটা দারুণ লাগছে, অথবা দার্জিলিং মোটেই ভালো লাগছে না, সেটা গ্রহণযোগ্য বেশি নয় কি? সেই জন্যই আমি মিষ্টি খাই, তবে দেখবেন খুব কম আমি খাই, এক টুকরো ভেঙে খেয়ে নিই, বেশি খাই না। কারণ সত্যি কথা বলতে কি, মিষ্টি যে আমার খুব প্রিয় খাবার সবসময় তা কিন্তু নয়। হ্যাঁ, মিষ্টি আমি কমই খাই, যদি কখনো খাই সেই একটা দুটোই খাই, অল্প করেই খাই, এখানেও তাই ভেঙেই খাই। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো জায়গার যদি লোক সংস্কৃতি সম্পর্কে আলোকপাত করলে, হ্যাঁ সেটা করা যেতেই পারে, এটা কোনো ইয়ে নয়, কিন্তু সবসময় তো সব জায়গায় এরকমভাবে পাওয়া যায় না। আমরা অনেক এমন এমন জায়গাতে যাই সেখানে লোক সংস্কৃতি সবসময় সেরকমভাবে থাকে না। যেখানে থাকে, যেখানে পাওয়া যায়, সেখানে যদি আমরা পাই, নিশ্চয়ই এটা আমি মনে রাখবো, আপনার কথাটা মনে রাখবো। এটা আপনি ভালো একটা কথা বলেছেন। যদি যতটুকু পাওয়া যায় সেখানকার কিছু এতে করা যায় কিনা আমি দেখবো এটা। ধন্যবাদ। আচ্ছা, এরপরে যিনি লিখেছেন, তার চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে নিউটন মিটার। হ্যাঁ, তার নাম সম্ভবত দীপ, আমি পুরো নামটা জানতে পারিনি, তিনিও লেখেননি। তিনি লিখেছেন যে আমি হাওড়া সাঁতরাগাছি থেকে বলছি, আমার আপনার ভিডিও খুব ভালো লাগে, আমি মোটামুটি সব ভিডিও প্রায় দেখেছি। আজকের বেশিরভাগ ভিডিওতে এত কমার্শিয়ালিজম থাকে যে দেখে চোখ ব্যথা হয়ে যায়, কিন্তু আপনার ভিডিও দেখলে চোখের আরাম হয়। যাই হোক, বেশ ভালো লাগে। আর আপনার কি ইনস্টাগ্রাম বা ফেসবুক নেই যাতে কথা বলা যায়, যোগাযোগ রাখা যায় আপনার সঙ্গে? সত্যি কথা বলতে কি, ইনস্টাগ্রাম ফেসবুক সবই আছে, কিন্তু সেভাবে আমি খুব যে ব্যবহার করি তা নয়, একটু সেকেলের লোক তো, গ্রামের বুড়ো যাকে বলে, তো আমি সেভাবে খুব একটা মানে কি বলবো, মানে খুব সড়গড় নই। তো তবুও তার মধ্যে আছে,
এছাড়া আমার নাম্বার তো এখন দেওয়া হয়েছে সকলে, আমার ফোন নাম্বার যেটা 8240521580, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন যখন তখন, যে কোনো প্রয়োজনে, কোনো অসুবিধা নেই, আমি সাড়া দেবো। যদি আমি একান্তই কোনো খুব কাজে ব্যস্ত না থাকি আমি নিশ্চয়ই সাড়া দেবো। আপনি ফোনের মাধ্যমে যোগাযোগ রাখবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে একজন লিখেছেন, এক্সপ্লোরার শিবাজির চ্যানেল দেখে শিখে নিন কীভাবে বেড়ানোর ভিডিও বানাতে হয়। হ্যাঁ, এইটা তো নিশ্চয়ই, যে উনি যেটা বলেছেন, উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন যে এক্সপ্লোরার শিবাজি অর্থাৎ শিবাজিবাবু নো ডাউট খুব ভালো একজন মানুষ, তার ভিডিওর মান খুব ভালো, তিনি খুব সুন্দর পরিবেশন করেন ব্যাপারটা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমিও দেখেছি বা দেখি, অন্যদের মতো আমিও তার গুণগ্রাহী। কিন্তু একটা জিনিস বলি, যে সেটা হচ্ছে যে শিবাজিবাবু তার মতো তো করছেনই খুব ভালো করে, তো আমি যদি তাকেই অনুসরণ করি তাহলে তো তার মতোই করা হয়ে গেল। আমাকে আমার মতো থাকতে দিন না। আমি যদি আমার মতো করে কিছু করার চেষ্টা করি, সেটা একটু করি। হ্যাঁ, আপনার ভিডিও হয়তো আমাদের ভালো লাগেনি, আমাদের ভিডিওটা, সেটা তো তার জন্য আমি ক্ষমাপ্রার্থী যে আমি আপনাকে তৃপ্ত করতে পারিনি। কিন্তু এটাও ঠিক যে দেখুন, আমরা তো প্রায় বছর 30 ধরে অডিও ভিজুয়াল মাধ্যমে কাজ করছি। আমাদের প্রযোজনার মান খুব খারাপ সেটা একেবারে বলা যাবে না। যে আমাদের এডিট করে, যারা আমাদের সঙ্গে যারা আছেন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট লেখাও সাহায্য করেন, তারা প্রত্যেকেই কিন্তু অভিজ্ঞ লোক, তারা দীর্ঘদিন ধরে এই কাজই করে আসছেন। ফলে আমাদের প্রযোজনার মান একেবারে নিম্ন স্তরের, সেটা আমি মেনে নিতে পারছি না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো কোনো সময় একটু কম বেশি একটু উঁচু নিচু হতেই পারে। তো সেটা একটা থাকলো। আমরা শিবাজিবাবুর প্রতি বা আপনার অন্যান্য ইউটিউবারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে তারা যেরকম করছেন তারা অত্যন্ত ভালো করছেন। তাদের মানে গুণ নিয়ে, তাদের এই কুশলতা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। আসি এবার পরের প্রশ্নে। পরের প্রশ্ন অবশ্য একজন নয়, অন্তত 8 থেকে 10 জন একই ধরনের প্রশ্ন পাঠিয়েছেন, তাই আমি নাম অতগুলো বলছি না। আসলে প্রশ্নগুলি হচ্ছে আমার স্ত্রী এবং পুত্রকে নিয়ে। আমার স্ত্রী কী করেন টরেন, কী ব্যাপার ট্যাপার সেটাও জানতে চেয়েছেন অনেকে। আবার আমার পুত্রকে নিয়েও কিছু প্রশ্ন আছে। আগে আমি স্ত্রীর বিষয়ে একটু বলে নিই। আমার স্ত্রীর নাম চন্দ্রানী, সে তো আপনারা এতদিন জেনেই গিয়েছেন। চন্দ্রানী আসলে প্রবাসী বাঙালি। চন্দ্রানীর বাড়ি, মানে চন্দ্রানী বেড়ে ওঠা, জন্ম, এগুলো সবই দিল্লি পার্শ্ববর্তী অঞ্চল গাজিয়াবাদ, সেখানেই সে বেড়ে উঠেছে, জন্মেছে, পড়াশুনো সবই ওখানে। বড় হওয়ার পরে, মানে বড় হওয়া মানে প্র্যাকটিক্যালি চন্দ্রানী এখানে চলে আসে আমার বিয়ের কিছু বছর ওদের আগেটাকে। এখানেই স্কুলে চাকরি করতো, তারপরে আমার সঙ্গে বিয়ে হয়। তো চন্দ্রানী হচ্ছে এখন LICর একজন আধিকারিক। তো সেই জন্য আমরা দুজনের একটা বিষয় ভীষণ মিল, আমাদের অনেক অমিল থাকলেও সেটা হচ্ছে বেড়ানো। বেড়াতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি। ও চেষ্টা করে আমার সঙ্গে মাঝে মাঝে বেড়াতে, আপনারা তো দেখেনি, কিন্তু যেহেতু একটা বড় দায়িত্বপূর্ণ পদে কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরি করেও, সেই জন্য সবসময় তো বেরোনো সম্ভব হয় না। তো যখন চান্স পায়, সুযোগ পেলেই বেরিয়ে পড়ে আমার সঙ্গে। এটা তো আছেই চন্দ্রানীর ক্ষেত্রে। আর আমার ছেলে, এবারে বলি, আমার ছেলের নাম প্রহান। এটা নিয়ে অনেকের প্রশ্ন আর কি, যে প্রহান একটু আনকমন নাম, তার মানে কি বৃত্তান্ত, কী করেও। প্রহান শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। এ ব্যাপারে একটা গল্প আছে, বলি আপনাদের। একজনকে বলেওছিলাম আমাদের দর্শককে। সেটা হচ্ছে যে প্রহান নামকরণের একটা ব্যাপার থাকে। আমাকে একজন লিখেছিলেন একটা ভিডিওতে, মনে আছে, যে প্রহান কী ব্যাপার, ওর নাম নিয়ে আপত্তি করে না, এরকম একটা নাম, আপনি এত কিছু বলেন, এই ব্যাপারটা। তো আসলে ওর নামকরণটা নিয়ে ও একটু গর্ববোধ করে, মানে ওকে এই গল্পটা বলার পরে। আমি তখন একটা 24 ঘন্টার টিভি চ্যানেল কলকাতার, সেই চ্যানেলে একটা বড় দায়িত্বপূর্ণ পদে চাকরি করছি। সেই সময় আমার সহকর্মী হচ্ছে শ্রীজাত, কবি এখন শ্রীজাত। সেই সময় শ্রীজাত তখন আমার সহকর্মী ছিলেন ওই চ্যানেলে। তো আমার যখন ছেলে জন্মেছে আর কি, তখন এই 2-3 দিন 4 দিন পরে আমি একটু নাম দেখছি কি করা যায় না যায়, কি বৃত্তান্ত। শ্রীজাতকে আমি বললাম যে শ্রীজাত, তুমি তো একটু করছো, একটু দেখো না একটা ছেলের ভালো নাম কি দেওয়া যায়, কি বৃত্তান্ত, কি ব্যাপার। তো বলে, আচ্ছা পলাশদা, আমি দেখছি, ঘুরে ফিরে আমি একটু দেখে নিই, আমাকে 2 দিন সময় দাও। তারপরে এই 2-3 দিন পরে শ্রীজাত স্ত্রী দুর্বা একটা নাম সিলেক্ট করলো, সেটা হচ্ছে প্রহান। প্রহান হচ্ছে
তিলোত্তমা মজুমদারের একটি উপন্যাসের নাম। সেই উপন্যাস আমিও পড়েছি একটা সময়, কিন্তু তখন আমার নাম মনে ছিল না। এই নামটা কিন্তু দুর্বা সাজেস্ট করে, শ্রীজাত স্ত্রী। কিন্তু একটা সমস্যা ছিল বলতে তিলোত্তমাদিকেও বলা হয়েছিল যে, শ্রীজাত বলেছিল যেরকম পলাশদার ছেলের নাম প্রহান রাখছি আমরা তিলোত্তমাদি, এই ব্যাপার। তিলোত্তমাদি শুনে বলেছিলেন যে সে কি এই নামটা রাখাটা ঠিক হবে না, এই নামের মানে তো খুব ভালো নয়, তো এটা রাখা ঠিক হবে না। সে কি এই নামের ভালো নয়, রাখা ঠিক হবে না, কিন্তু নামটা আমাদের সকলের খুব পছন্দ হয়েছে, খুব আনকমন নাম, একটু অন্য রকমের নাম। শ্রীজাতও একটু চিন্তায় পড়ল। এইবার আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করলেন কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ আমাদের জানালেন যে না, প্রহান শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, তো সেটা তো খারাপ অর্থ নয়, ভালো, তোমরা এ নাম রাখতেই পারো। তখন আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম তাহলে প্রহান রাখা হবে। আমার স্ত্রী বা বাড়ির লোকেরাও কোনো এ ব্যাপারে তো কোনো সমস্যা আপত্তি করেননি। সর্বসম্মতিতে তখন প্রহান নামটা রাখা হলো। তো প্রহান নামের সঙ্গে এক ঝাঁক মানে বিদগ্ধ লোকের নাম জড়িয়ে গেল একদম, মানে ওর জন্মের সময়ই তারা সব হয়ে গেলেন, শ্রীজাত, তিলোত্তমা মজুমদার, কবি শঙ্খ ঘোষ, এরা সকলে। এছাড়া তো আমাদের অফিসে আরও গুণীজনরা ছিলেন, সেই সময় চাকরি করতেন খুব বড় বড় লোকজন, তারা সবাই। তো এই গল্পটা যখন একটু বড় হয়ে ও শুনেছে, ও কিন্তু খুব গর্বিত হয়েছে যে ওর নামটা এতগুলি বড় মানুষের রেকমেন্ডেশন এই নামটা এসছে। তো এইটা একটা ব্যাপার। প্রহান এই ব্যাপারে কিন্তু গর্বিত হয়। এমনিতে প্রহান এখন তো করেছে, এবারে 11 শ্রেণীতে ভর্তি হয়েছে, পড়ছেও, ফলাফল খারাপ করেনি, মোটামুটি করেছেও, ভালোই করেছে। ও বেড়াতে খুব ভালোবাসে। আমরা 3 জনই আমাদের পরিবারের সদস্য, আমরা বেড়াতে খুব ভালোবাসি। তো সেই জন্য আমরা মাঝে মধ্যেই যখনই চান্স পাই, একটু ছোটোছাটার মধ্যে একটু এদিক ওদিক করতে পারলেই আমরা 3 জনে বেরিয়ে পড়ি। এই হচ্ছে আমাদের পারিবারিক ইতিবৃত্ত। আর এবারে আসি অন্য প্রশ্নে। তাহলে জলপাইগুড়ি থেকে অনিতা সাহা চৌধুরী লিখছেন, উত্তরবঙ্গ নিয়েও আপনার খুব বেশি পর্ব নেই, আমাদের উত্তরবঙ্গের প্রতি এত অবিচার কেন? এখানেও দারুণ সুন্দর সব জায়গা আছে, আপনার মাধ্যমে সেগুলিও উঠে আসুক বাংলার মানুষের কাছে। অনিতা দেবী, আপনি একদম ঠিক কথা বলেছেন। উত্তরবঙ্গে সবসময় যাওয়া হয় না, কাজে টাজে কোনো সময় যাওয়া হয় বটে, কিন্তু সত্যি যাওয়া খাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গ একটু আমাদের পিছিয়ে রয়েছে। আমরা উত্তরবঙ্গের খুব বেশি পর্ব করে উঠতে পারিনি। আমার জানা উত্তরবঙ্গের পর্ব বোধহয় গোটার সাথে কাটেক পর্ব আমরা উত্তরবঙ্গে করেছি যাওয়া ও খাওয়ার, কিন্তু ইচ্ছে আছে করবার। আপনি বললেন জলপাইগুড়ি আপনার শহর, আমি জলপাইগুড়িতেই যাব ঠিক করেছি, এই কয়েকদিনই কথা হচ্ছিল। সেখান থেকে আমরা কয়েকটা পর্ব উত্তরবঙ্গে নিশ্চয়ই আগামী দিনে করব। হ্যাঁ, এটা আমি আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, এটা সত্যিই তাই। উত্তরবঙ্গ অবহেলিত মোটেই নয়। আমরা তো উত্তরবঙ্গে বেড়াতে সকলেই ভালোবাসি। দক্ষিণবঙ্গের মানুষ ছুটে ছুটে উত্তরবঙ্গে যান। দেখুন তো, উত্তরবঙ্গে ট্রেনের টিকিট পাওয়া যায় না, হ্যাঁ, সবসময় ভিড় ওদিকে। ফলে উত্তরবঙ্গ অবহেলিত, এটা মোটেই ঠিক নয়। হ্যাঁ, যাওয়া এবং খাওয়ার ক্ষেত্রে হয়তো উত্তরবঙ্গের এপিসোড কয়েকটা কম হয়েছে, আবার নিশ্চয়ই আমরা একটা সমতা আনবো, অবশ্যই হবে এটা। বীরভূমের বোলপুর থেকে সুজয় দত্ত লিখেছেন, আপনার মাধ্যমেই বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াই, আপনার ভিডিও জীবন্ত দলিল যেন, কিন্তু ইদানিং একটু কলকাতার আশেপাশে দেখছি বেশি ঘুরছেন, আমাদের এদিকেও আসুন। ঠিক বলেছেন। এই ব্যাপারে দুটো টেকনিক্যাল ব্যাপার আছে। একটা জিনিস আমি দেখলাম একটু খেয়াল করে, কলকাতার আশেপাশে হলে মানুষজন একটু বেশি দেখছেন। এবার এটা ঠিক যে আমরা ভিউ চাই না যতই বলি, সারাদিন পরে খেতে খেটে এসে যদি আমার পয়সা দরকার নেই, কিন্তু মানুষ যদি দেখে তারা যদি প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সেটা কিন্তু একটা বড় পাওনা, সেটাই আমার কাছে বিরাট পয়সা একটা। তো সেক্ষেত্রে কলকাতার আশেপাশের এপিসোডগুলো কিন্তু দর্শক টানছে একটু বেশি বলে আমাদের মনে হয়েছে। তো সেই জন্য একটু বেশি করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কাজের জন্য বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি, তো অন্যান্য অনেকগুলো কাজ আমাকে এটা ছাড়াও করতে হয়। তো সেই জন্য তখন সবসময় বাইরে গিয়ে এতটা করা সম্ভব হয় না। যখন চান্স পাই চলে যাই, কিন্তু এখন কদিন যেতে পারছিলাম না। তবে আমি বীরভূম শিগগিরই যাব। হ্যাঁ, আমাদের কালকেই কথা হচ্ছিল যে বীরভূম যাওয়ার ব্যাপারে। বীরভূমে গিয়ে কয়েকটা পর্ব করব, আর সেসব ছক কষাও হয়ে গিয়েছে। একটু সময় করে নিই, তারপরে নিশ্চয়ই যাব। বীরভূম শুধু না, বাঁকুড়া, পুরুলিয়া সবকটাতেই যেতে হবে। এগুলো আমার অত্যন্ত প্রিয় জায়গা। আমার এক সময়ের কর্মস্থল ছিল বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান। তো
তো এই জায়গাগুলি অত্যন্ত কাছের আমার, অত্যন্ত প্রিয় জায়গা, এখানে যাবই আমি, এগুলো প্রাণের জায়গা আমার। আচ্ছা, হাওড়া থেকে বনানী ঘোষ লিখেছেন, এত যে ঘোরেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভালো ভালো অভিজ্ঞতা তো আমাদের জানান, কোথাও এমন কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে যেটা আমাদের জানানো হয়নি আপনার? খারাপ অভিজ্ঞতা বলতে সত্যি কথা যদি বলেন খুব বেশি হয়নি। হ্যাঁ, এতগুলি পর্ব তো আমাদের হয়ে গিয়েছে, প্রায় 200-র কাছাকাছি পর্ব আমরা করতে যাচ্ছি। তো এতগুলি যে পর্ব হয়েছে সেই পর্বে কিন্তু একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমি খুব খারাপই পাইনি, বরং মানুষজনের কাছে সমাদর পেয়েছি। গ্রামে গঞ্জে বিশেষ করে যখন গেছি, গ্রামের মানুষজন খুব করেছেন, আমাদেরকে সমাদর করেছেন। এই তো আমি দেখছিলাম, গ্রাম কেন বলবো, যে হালি শহরে গেলাম আমি জাস্ট এই কিছুদিন আগে, আমাদের যে পর্ব এলো হালি শহরে আমি বলেও ছিলাম ওই ভিডিওর মধ্যে, যে একজন স্থানীয় মহিলা, তিনি আমাকে ছবি তুলতে দেখছিলেন, আমি তুলছিলাম একটা মন্দিরের পাশে, এসে জিজ্ঞেস করলেন কোথা থেকে এসেছি, কী বৃত্তান্ত, কেমন ব্যাপার। আমি বললাম কলকাতা থেকে এসেছি, আপনাদের জায়গাটা একটু দেখতে এসেছি, বেড়াতে এসেছি, ঘুরছি। তো এইসব শুনে টুনে উনি আমাকে বললেন যে আপনি যে এসছেন এখানে কে আছে? আমি বললাম এখানে কেউ নেই আমার, কিন্তু বেড়াতে এসেছি। বললো তাহলে কোনো অসুবিধা নেই, আপনি আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করুন, আমার বাড়িতে বিশ্রাম নিন। এখন তো খুব গরম, এখন ধরুন 10টা বাজে, একটু পরে দেখবেন খুব গরম হয়ে যাবে, তখন আর বেরোতে পারবেন না, আপনি আমার বাড়িতে একটু দুটো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেন। মহিলার সঙ্গে আমার কোনো দিন আগে দেখা হয়নি, আর কোনো দিন হবে কিনা আমি জানি না, কিন্তু আপনি বলুন যে এই যে সাদর আমন্ত্রণটা উনি একদম নির্দ্বিধায় আমাকে জানালেন, একেবারে মানে অপরিচিত অবাঞ্ছিত একটা লোক, এটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে। হ্যাঁ, মানে মুগ্ধ শুধু না, মোহিত করেছে, যে এরকম জানা যায়। আমি তো কই পারতাম না কাউকে বলতে, আমি তো বেস্বার্থপর লোক। হ্যাঁ, কিন্তু তিনি আমাকে এত নিঃস্বার্থভাবে বললেন যে তার বাড়িতে বিশ্রাম নিতে, খাওয়া দাওয়া করতে। তো এইরকম আতিথেয়তা কিন্তু বিভিন্ন গ্রামে গিয়ে পেয়েছি, শুধু হালিশহর বলে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গিয়ে পেয়েছি, এটা বড় পাওনা। তবে হ্যাঁ, কি হয়নি, একটা জায়গায় যেমন মনে আছে আমার, সেটা হচ্ছে যে সাঁকরাইলে গিয়েছিলাম। সাঁকরাইলে একটা জমিদার বাড়ি আছে, একেবারে পুরো বাড়ি। আমার সঙ্গে সাঁকরাইল পর্বে ছিল শ্যামলী, আমার পুরনো সহকর্মী। শ্যামলী একটা টিভি চ্যানেলে এখনও চাকরি করে, বড় পদে। তো একসঙ্গে আমরা তখন চাকরি করেছিলাম। তো শ্যামলী আমাকে বলেছিল সাঁকরাইল এলে কিন্তু আমাকে সঙ্গে নিও। আমি আর শ্যামলী ওখানকার স্ত্রী, মানে ওখানকার ছেলেকে বিয়ে করেছে, দিব্যেন্দু, সেও সাংবাদিক। তো ও আমার সঙ্গে গিয়েছিল সাঁকরাইল রাজবাড়িতে। সাঁকরাইল রাজবাড়ি একেবারে ভেঙে পড়েছে, মানে জমিদার বাড়ি ভেঙে পড়েছে একেবারে, মানে নেই। ওর প্রাথমিকভাবে যে প্রথম দিকে যে ঢোকা, সেখানে দুর্গা মন্দির টন্দির আছে, সেই অংশটা এতটাই ভেঙে পড়েছে, এতটাই ভগ্নপ্রায়, এতটাই মানে কি বলবো, একটা দুর্গম টাইপের জায়গা। সেখানে আমি ভাবতেও পারিনি ওখানে লোক বাস করে। তো আমি ছবি টবি তুলছি, একবার দুবার একটু হাত দিলাম কেউ আছেন কি না, কেউ সেরকম সারা শব্দ পেলাম না। ছবি টবি তুলছি, দেখে টেকে এদিক ওদিক থেকেই করা হচ্ছে। হঠাৎ করে একটি লোক ওই বাড়ির থেকে কখন কোথার থেকে বেরিয়ে এসে আমার মোবাইলটা কেড়ে নিল, দুম করে একদম কেড়ে নিয়ে চলে গেল। কী হলো, মানে আমি কিছু বুঝে ওঠার আগেই মোবাইলটা সে কেড়ে নিয়ে চলে গেল। আমি তো হঠাৎ করে হয়ে গিয়েছি। মোবাইল, শ্যামলী বলছে সে কী হলো। দুজনেই কিং কর্তব্য বিমূঢ় কিছু সময়ের জন্য। তারপরে করতে ছুটলাম পেছনে লোকটার, আরে আপনি মোবাইল নিয়ে যাচ্ছেন, কী ব্যাপার? না, আপনি আমার বাড়ি শ্যুট করছেন, আমার পারমিশন নিয়েছেন? বললাম হ্যাঁ, সেটা অবশ্য নেওয়া হয়নি, কিন্তু আপনারা যে কেউ বাড়িতে আছেন সেটা দেখে বোঝাই যাচ্ছে না, মানে এতটাই দেখবেন আপনারা সাঁকরাইল পর্বটা মানে ওই রকম একটা একটা জমিদার বাড়ি ছিল খুব ভালো সাঁকরাইলে, গঙ্গার ধারে। সেটা কিন্তু আমরা দারুণ সমাদর পেয়েছি। সেই বাড়ির লোকজনরা এগিয়ে এসে আমাদেরকে রীতিমতো সাদরে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ওপরে ছাদ টাদ খুলে দিয়েছেন, সেটা একরকম একটা আর এই যে জমিদার বাড়ি সাঁকরাইলের একটা, সেই বাড়িটাই কিন্তু আমরা এইরকম একটা এবং তারা ছুটে এলেন, আরও 2-4 জন এসে তারা আমাদেরকে আটকে রেখে রীতিমতো মারমুখী প্রায়, যে আপনারা কী করতে এসছেন, ষড়যন্ত্র, অমুক তুসুক হেনা এই ব্যাপার, আপনাদের আমরা পুলিশে দেবো, অমুক করবো তমুক করবো, এইসব এই মোবাইল দেওয়া হবে না, এইসব। তো আমি দেখলাম যে এইসব সমস্যা, শ্যামলী এর মধ্যে পুলিশকে ফোন করে দিয়েছে। তাই এবং অদ্ভুত ব্যাপার, মিনিট 3-4 মধ্যে পুলিশ চলে এলো সাঁকরাইল থানার। এটা আমাকে একদম, এটাও মোহিত করেছে আমাকে, পুলিশ এত তাড়াতাড়ি যে আসে বা আসতে পারে আমার জানা ছিল না। তো তারা এসেই সঙ্গে সঙ্গে কী হয়েছে আমরা বললাম এরকম ব্যাপার। তো তারা তখন এরাও একটু হতচকিত ওই ঘটনা দেখে, যে পুলিশকে যে আমরা ডাকতে পারি ওদের মনে হয়নি। আসলে ওরা ভেবেছিলেন যে আমরা নিছকই কোনো ইউটিউবার বা আমাদের সেরকম কোনো থাকবে না, একটু চমকে টমকে কিছু একটা ব্যাপার ছিল ওদের হয়তো। কিন্তু আমরা যে সত্যি পুলিশ প্রশাসনকে ডাকতে পারি সেটা হয়তো ওরা আন্দাজ করতে পারেননি।
যাই হোক, সেই সময় এসে ওদের তো এটি করে পুলিশ আসার পরে আমাদেরকে মোবাইল তারা দিয়ে দেন, কিন্তু তা সত্ত্বেও প্রচণ্ড গালমন্দ করেন, নানা রকম করেন, খুব অপ্রীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়। তো এইটা কিন্তু আমার এই যে ভিডিওর ইতিহাসে একটা খারাপ ঘটনা। এছাড়া আমি অন্যান্য বহু জায়গাতে, বহু জমিদার বাড়ি, বহু বনেদি বাড়ি, বিভিন্ন মন্দির মসজিদ, বিভিন্ন জায়গায় গিয়েছি, কেউ কোনো দিন কিন্তু বাধা দেননি, করেন। হ্যাঁ, ছবি তুলতে বারণ করেছেন কোনো মন্দির টন্দিরে, যে এইখানে ছবি তোলা নিষেধ বা তুলবেন না, সেটা আলাদা কথা, সেটা তখন আমরা তুলিও নি। সেটাতে অনেক জায়গাতে লেখা থাকে বিগ্রহের ছবি তোলা নিষেধ, আমরা তুলি না। কিন্তু এইটা একটা অদ্ভুত আমাদের হয়েছিল, ওই রকম একটা জমিদার বাড়িতে এরকম কাণ্ড হতে পারে আমাদের ধারণাতে ছিল না, এটা একটা খারাপ ব্যাপার। আর একটা বিষয় হয়েছে এই সম্প্রতি, সেটা বলি, সেটা অবশ্যই এইরকম নয়, সেটা হচ্ছে এই ক্যানিং পর্ব আমরা সদ্য যে করলাম, সেই ক্যানিং পর্বে আমি ক্যানিং বেরিয়ে ফিরছি আর কি। তো সেই সময় টোটোতে ফিরছিলাম। তো সেই টোটোতে ফেরার সময় টোটোটি অ্যাক্সিডেন্ট করে মানে একদম একটু উঁচু ব্রিজ থেকে নামছিল, বেশ স্পিডেই নামছিল। তো নামার সময় একটি বাঁকের কাছে এসে ওই অত স্পিড থাকায় টোটোটা উল্টে যায়, এবং উল্টে যায় মানে 2-3 বার পাল্টে গিয়ে টোটোটা ধাক্কা মারে একটি গাছ এবং লাইট পোস্ট দুজোর কাছাকাছি ছিল, সেখানে গিয়ে ধাক্কা মারে। এতটাই তার মানে প্রতিঘাত ছিল যে সেই টোটোর সামনের দিকটা পুরো একদম হয়ে যায়, এবং সেই সামনের দিক চেপটে ওই কাঁচ ফাঁচ ভেঙে ওই টোটো চালকের পেটের মধ্যে ঢুকে যায়। সে খুব গুরুতর আহত হয়। আমিও তো ছিটকে টিটকে গিয়ে পড়ি প্রচণ্ড একটা টোটোর মধ্যে আটকে যাই আমিও। বেশ খানিকক্ষণ আমার চেতনা ছিল না। জ্ঞান ফিরতে দেখি প্রচুর মানুষজন আমাদেরকে ঘিরে ধরেছেন, উদ্ধার করছেন, তারাই টোটোকে ঠেলে সরাচ্ছেন। ক্যামেরাটা কিন্তু আমার হাতে ছিল তখন, আমি তখন ক্যামেরাতে তুলতেই আসছিলাম, ফলে ওই অ্যাক্সিডেন্টটার যে মুহূর্তটা ক্যামেরাবন্দি হয়েছে। তারপরে অবশ্য ভালো করে দেখা যায়নি, কারণ তখন তো ক্যামেরা উল্টে পাল্টে ক্যামেরাও হয়েছে। কিন্তু আমি যখন পড়েও গিয়েছিলাম বা শুয়েছিলাম, ক্যামেরাটা আমার হাতে ছিল। ক্যামেরার কিছু হয়নি ভাগ্যিস, দামি ক্যামেরা, ওইটা চলে গেলে খুব দুঃখ পেতাম আমি, অসুবিধা হলে। কিন্তু আমার খুব লেগেছিল, মাথায় খুব লেগেছে, ঘাড়ে খুব লেগেছে, এখনও ব্যথা। এটা তো বেশি দিনের ঘটনা নয়, মাত্র দিন কয়েকের ঘটনা। তো মাথায় খুব ব্যথা, ঘাড়ে খুব ব্যথা, পায়ের দিকে এই থাই, সেখানে প্রচণ্ড ব্যথা, এখনও হাঁটতে কষ্ট হয়, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়। তো সেইটা একটা হয়েছে, কিন্তু খুব বড়সড় কোনো হয়নি। ওখানে স্থানীয় মানুষ সেবা শুশ্রূষা করে, তারাও কিন্তু আমাদের যথেষ্ট সেবা করেছেন। হ্যাঁ, তারা আমাকে চেনেন না, কিন্তু তারা বাড়িতে গিয়ে পাশে একটা বাড়িতে বসিয়ে আমাকে বরফ টরফ দেওয়া বা করা, শুশ্রূষা করা, আবার একটা পরে টোটো ডেকে আমাকে স্টেশন পর্যন্ত দিয়ে আসা বা করা, এই কাজগুলো তারা করেছেন। ফলে মানুষ খুব ভালো। আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের যে সাহচর্য পাই, সেটা কিন্তু দারুণ ব্যাপার, এটা আমাকে মুগ্ধ করে। এটার জন্যই অন্তত যাওয়া খাওয়া করতে যাওয়া যায়। প্রচুর ভালো ভালো মানুষ, প্রচুর গুণী মানুষ, তাদের সঙ্গে দেখা হয়, এটা জীবনের একটা পরম পাওনা। কিন্তু আর একটা প্রশ্ন, এটা অবশ্য হোয়াটসঅ্যাপে এসছে। তো যিনি পাঠিয়েছেন মানে প্রশ্নটি, তিনি কিন্তু নাম পাঠাননি, আমিও নামটা বুঝতে পারিনি, ট্রু কলারে দেখাচ্ছে না সেই নাম। তিনি লিখেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে দোকানে খাওয়া দাওয়া করেন, গরিব দোকানদারদের পয়সা দেন তো, নাকি ফ্রিতে মিষ্টি বা অন্য কিছু খেয়ে বেড়ান? ইউটিউবারদের তো আজকাল এটাই একটা ফ্যাশন। কী উত্তর দিই বলুন তো? তো দেখুন, এটা ঠিক, মিষ্টি আমি খাই, অন্য কিছুও খাই, কিন্তু অনেক ক্ষেত্রেই দোকানদারকে কিন্তু আমি বলি না আমি কী জন্য এসছি। হ্যাঁ, তারা জানতেও পারেন না। আমি আমার মতো কিছু ছবি টবি তুলে নিই। এখন তো দোকানে দাঁড়িয়ে আমি খাইও না, আগে দোকানে দাঁড়িয়ে খেতাম, এখন ইচ্ছে করে দোকানে দাঁড়িয়ে আমি খাই না। কারণ যদি সত্যিই মিষ্টিটা ভালো বা কী হয়, দোকানে দাঁড়িয়ে বলাটা অস্বস্তিকর। সেই জন্য চেষ্টা করি অন্য কোথাও গিয়ে সেই মিষ্টিটা খেতে বা তার সম্পর্কে প্রতিক্রিয়া দিতে। তো সেই জন্য যখন দোকান থেকে মিষ্টি কিনি বা কোনো অন্য কিছু কিনি, তখন তাকে কিছু বলতে হয় না, একদম আমি আমার মতো জিজ্ঞেস করি ভালো মিষ্টি কোনটা, সেরা মিষ্টি কোনটা, জনপ্রিয় মিষ্টি কোনটা, যা উত্তর পাই সেগুলো নিয়ে সেই মিষ্টিগুলো করা, আর একটু আধটু ছবি তোলা। সে ছবি তো আজকাল সকলেই তোলেন, তারাও খুব একটা সন্দেহ কিছু করেন না। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পয়সা আমি দিই। এই ক্ষেত্রে খুব একটা দুটো ক্ষেত্রে হয়তো তারা পয়সা নিতে চাননি, সেটা খুব একটা অন্য বিষয়। এছাড়া বাদবাকি আমার যতটুকু আমি যা করি সেটা পয়সা দিয়ে আমি নিই। এই ব্যাপারে আমি খুব একটা করিনি আজ পর্যন্ত। মানে আমি যখন সাংবাদিকতা করেছি একদম হাটে মাঠে নেমে, তখনও পর্যন্ত কিন্তু আমি পয়সা দিয়েই খাওয়া দাওয়া করেছি বা করেছি, বিভিন্ন জায়গাতে গেছি, কোনো সুযোগ সুবিধা নিয়ে আলাদা করে, সেটা খুব বলতে পারবেন না যারা আমাকে চেনেন। তো এর ক্ষেত্রেও তা নয়। আর আমি যা খাই, যতটুকু মিষ্টি খাই, সেটা হয়তো 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকার মিষ্টি, সেটা দাম দিয়ে খাওয়াই যায়।
আমি তো প্রচুর দামি দামি খাবার দাবার খুব বেশি যে খাই সেরকম তো নয়, ফলে অসুবিধে হয় না। আর ইউটিউবারদের ফ্যাশন বলছেন, ইউটিউবার দেখুন সবাই তো এরা করে না। যারা হয়তো ওই ফুড ব্লগিং করেন তাদের হয়তো কেউ কেউ খান, সেটা পয়সা দিয়ে খান না দিয়ে খান সেটা আমি জানি না, আমি মন্তব্য করতে পারবো না। কিন্তু সব ইউটিউবার এই এরকম করেন বা বিনা পয়সা খেয়ে আসেন, এই কথাটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় না এটা ঠিক আছে। কেউ কেউ করতেই পারেন, কিন্তু সে তো সব বিষয় মানে সব জায়গাতেই সব রকম মানুষ মিশিয়ে থাকেন, এখানেও হয়তো আছেন, থাকতে পারে। আচ্ছা, এবারে আসি, উত্তরপাড়া থেকে দেবাশিস ভট্টাচার্য লিখছেন, দেবাশিসবাবু কিন্তু আমাদের পরিচিত লোক মানে আমি চিনতাম না, আমাদের এই পরবর্তীকালে পরিচয় হয়েছে। দেবাশিসবাবু আসলে আমাদের বেশ কয়েকটা ভিডিও দেখে উনি ঘুরে এসেছেন, মানে সেই সব জায়গাতে। আমাদের ভিডিও দেখে উনি পলাশ সফর করে এসেছেন পুরুলিয়াতে, আমাদের ভিডিও দেখে উনি নালিকুল গেছেন, হরিপাল গেছেন, তো বিভিন্ন জায়গাতে উনি গেছেন এবং গিয়ে সেগুলো আমাকে জানিয়েছেন। উনি কিন্তু আমার ফোন নাম্বার জোগাড় করেছেন আমার সঙ্গে কথা বলার জন্য। এখন খুব ভালো সম্পর্ক আমাদের, ভালো কথাবার্তা হয় বাই করেন। তো উনি লিখে পাঠিয়েছেন যে জীবনের প্রথম ট্যুর ব্লগ করার অভিজ্ঞতা, আর আজ 25,000 পার ক্লাবের ম্যানেজিং ডিরেক্টর হওয়ার মধ্যে কেটে গেছে অনেক রোদ, বৃষ্টি আর শীত। জীবনের এই অভিজ্ঞতা যদি শেয়ার করেন তাহলে খুব ভালো লাগবে। আমি যতটুকু বুঝলাম অভিজ্ঞতা বলতে এই আমাদের যে যাওয়া এবং খাওয়া বা এই ইউটিউবের যে পর্ব ওনারা দেখেন, আপনারা দেখেন, তার অভিজ্ঞতার কথা বলেছেন। প্রথম এপিসোড আমাদের ছিল হচ্ছে কীর্ণাহারের যে এপিসোডটা, সেটা আমাদের একদম যাওয়া এবং খাওয়ার প্রথম পর্ব। সেখানে কীর্ণাহার শহরের আশপাশ, প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি, মিরিটি গ্রাম, এসব দেখানো হয়েছিল। দাদুর মন্ডা বিখ্যাত, ওখানে খাওয়া হয়েছিল। তো এইটা একটা ছিল যে ওই জায়গাটা আমার পুরনো কর্মস্থল। হ্যাঁ, আমি তো একসময় বীরভূমের সাংবাদিক ছিলাম, তো সেই জন্য ওই জায়গা আমার পরিচিত। ওখানে আমার সহকর্মী পরিতোষ, যে এখন এবিপি আনন্দ রিপোর্টার, ওখানে সে আমার সঙ্গে ছিল। ফলে ওইটা খুব চেনা পরিবেশে একটা খুব সুন্দর কাজ হয়েছিল আর কি, মানে আমি গুছিয়ে করতে পেরেছিলাম। প্রথম এপিসোড বলে খুব যে সমস্যা হয়েছিল, খুব যে ঘাবড়ে গিয়েছিলাম সেরকম ঘটনা নয়। আমি চেনা মাঠে খেলেছিলাম, সেই জন্য ভালো হয়েছিল, ভালো লেগেছিল। তো তারপর থেকে আজ পর্যন্ত কেটে গিয়েছে অনেকগুলো পর্ব, শতাধিক পর্ব তো আমাদের পার হয়ে গিয়েছে। তো সেই অভিজ্ঞতা সত্যি ভোলার নয়। হ্যাঁ, এখন সত্যি কথা বলবো যে এই যাওয়া এবং খাওয়ার মাধ্যমে অনেক কিছু জানছি। হ্যাঁ, সাংবাদিকতার সূত্রে আমাকে অনেক জায়গাতে যেতে হতো বা যেতে হয়, সেটা ঘটনা। কিন্তু যাওয়া খাওয়ার জন্য আরও প্রত্যন্ত জায়গাতে যেতে হয়, সেটা দেখে আমি বহু কিছু জানতে পারছি। যেমন এই গঙ্গার পাড় দিয়ে আমাদের উত্তর চব্বিশ পরগনা হোক, হাওড়া হোক, হুগলি হোক, এই যে গঙ্গার পাড়ের এই যে একটা জনজীবন, এই জায়গাগুলির ইতিহাস সম্পর্কে আমি এতটা জানতাম না। এই যাওয়া খাওয়া করার সময় জানছি যে এই জায়গাগুলির এত ইতিহাস সমৃদ্ধ, এই জায়গাগুলিতে এত মানে কি বলবো, মানে পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক এই বিভিন্ন যে প্রেক্ষাপট, সেটা কিন্তু এখন আমি জানতে পারছি। আমাদের এখান থেকেই বরানগর থেকে শুরু করে ওদিকে যদি আপনি নদিয়া পর্যন্ত চলে যান, গঙ্গার ধারে ঘেঁষে যে পরপর জনপদগুলি আছে, প্রত্যেকটা জনপদের একটা আলাদা আলাদা সুন্দর ইতিহাস রয়েছে, তার ভালো ভালো প্রেক্ষাপট রয়েছে, সেখানে ধর্মীয় একটা আবহ রয়েছে। ফলে এটা একটা জানার বিষয়। উল্টো দিকে যদি হাওড়ার দিকেও যান, হাওড়া শহরটুকু বাদ দিয়ে যদি ওপাশ দিয়ে হাওড়া গ্রামাঞ্চলের দিকে যান, আবার এই দিক দিয়ে যদি হাওড়া হুগলি চলে আসেন গঙ্গা পাড় দিয়ে, প্রত্যেকটা জায়গার একটা ইতিহাস, প্রত্যেকটা জায়গার একটা খুব কৃষ্টি সংস্কৃতি, সেগুলো আলাদা করে রয়েছে। কিন্তু এটা আমার এত ভালো করে জানা ছিল না। এই যে বিভিন্ন গ্রামে যাই আমি, বিভিন্ন জায়গাতে, এটা একটা আমাকে সমৃদ্ধ করে। এখানকার বিভিন্ন মন্দির, অনেকেই বলেন মন্দির দেখান, আসলে মন্দির তো মন্দির নয়। আমি ঠাকুর দেবতা নিজে বিশ্বাস করি না, কিন্তু আমি বিশ্বাস করি যে ওই মন্দিরগুলির কাজ, ওই মন্দিরগুলির স্থাপত্য, ওই মন্দিরগুলির শিল্পরীতিকে, হ্যাঁ, এটা আমাকে মুগ্ধ করে। এই যে মানুষগুলি যারা বানিয়েছিলেন, এই যে টেরাকোটার কাজগুলো বিভিন্ন মন্দিরে এখন সব ভগ্নপ্রায় দেখি, সেগুলো কি অসাধারণ কাজ বলুন তো। এটা তো মানুষের কাজ, তাকে তো শ্রদ্ধা করাই যায়। দেবতায় বা দেবদ্বীজে আপনার বিশ্বাস থাক বা না থাক, হ্যাঁ, এটা আলাদা বিষয়, আলাদা প্রসঙ্গ, আলাদা তর্ক। কিন্তু এই যে মানুষের যে কাজগুলি, মন্দির যে স্থাপত্যগুলি, এইগুলিকে শ্রদ্ধা করতেই হয়। এখানে আমার শ্রদ্ধা আছে। আমি অন্যান্য জায়গাতেও যে যাই, প্রকৃতি আমি বেশি টানি, প্রকৃতি আমি বেশি পছন্দ করি, কিন্তু তা সত্ত্বেও মন্দির আমাদের সংস্কৃতির একটা অঙ্গ, কিন্তু এটাকে অস্বীকার করা যায় না। শুধু মন্দির না, বিভিন্ন জায়গায় মসজিদও আছে, এমন এমন মসজিদ অনেক জায়গাতে আছে, সেগুলোর কাজকর্ম দারুণ, অসাধারণ, তার পেছনে বিভিন্ন ইতিহাস থাকে, এগুলো জানতে হয়। হ্যাঁ, সবসময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু দেখা ঠিক নয়। অনেকেই নানা রকম করেন, মন্তব্য করেন, আমি দেখেছি, মুসলমানদের কিছু দেখালে, হিন্দুদের কিছু দেখালে। আমি এইগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বেড়ানোটাকে দেখি না। আমি দেখি সেখানকার দ্রষ্টব্য, যা পাই তাই দেখব। সেটা হিন্দুর হতে পারে, খ্রিস্টানের হতে পারে, শিখদের হতে পারে,
ইসাইদের হতে পারে, হিন্দুর হতে পারে, হোক না, যদি দেখার জিনিস হয় প্রত্যেকটা জিনিস আমি সেখানে গিয়ে দেখার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। যার ভালো লাগবেন তিনি দেখবেন, যার ভালো লাগবেন না তিনি একটু সরে যাবেন, কিন্তু থাকবে, সব কিছু থাকবে। তো যেটা শুরু করেছিলাম দেবাশিসবাবুর কথা দিয়ে, তো দেবাশিসবাবুকে বলি যে সত্যি এই অভিজ্ঞতাটা কিন্তু দারুণ। যাওয়া খাওয়ার যে অভিজ্ঞতা আমার এই মাত্র কয়েক বছরে হয়েছে, তো এই 2.5 বছরে এটাই দারুণ। তো এই অভিজ্ঞতার জন্যই আমি করে যাব। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। এবারে আমরা শেষ করব, মোটামুটি শেষের দিকে একটা মন্তব্য দিয়ে আমরা শেষ করি। নির্মল কুমার সরকার, নির্মল কুমার সরকারকে দিয়ে শেষ কেন করছি? নির্মল কুমার সরকার অশীতিপর একজন মানুষ, 80-র ওপরে বয়স, তিনি থাকেন চাকদাহতে। তিনি আমাদের ভিডিও নিয়মিত দেখেন এবং তিনি মন্তব্যও করেন। তো নির্মলবাবু লিখেছেন যে পলাশবাবু বোধহয় অকালে অবসর নিয়ে ভালোই করেছেন। আমাদের জন্য খুব ভালোই হয়েছে, নয়তো ঘর হতে শুধু 2 পা ফেলিয়া এত কিছু আমাদের দেখাই হতো না। আমি এখন চলৎশক্তিহীন প্রায়, তাই আপনার সঙ্গেই ঘুরে বেড়াই বাংলার বিভিন্ন জায়গাতে। দৃশ্যকল্প বুকের মাঝে ভালোবাসার স্থান করে নিয়েছে। ধন্যবাদ। তো এইটাই তো পাওনা, বলুন। নির্মলবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকেও। এই যে আপনারা আমাদের ভিডিও দেখে আনন্দ পান, আমাদের সঙ্গে ঘুরে বেড়ান, আমাদের মাধ্যমে আপনারা বাংলা দেখেন, এইটাই বড় পাওনা। হ্যাঁ, সাবস্ক্রাইবারের সংখ্যা কি থাকলো না থাকলো সেটা নিয়ে আমরা মোটেই মাথা ঘামাচ্ছি না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা আপনাদের ভালো লাগছে কি না। যদি ভালো লাগে তাহলে সেই জন্য আমরা অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেই অনুযায়ী অবশ্যই আমাদের ভিডিও করব। আর একটা কথা, যে সমালোচনা অবশ্যই করবেন আপনারা। সমালোচনা সাধু সমালোচনা সবসময় স্বাগত। হ্যাঁ, এটা নিয়ে কোনো দ্বিরুক্তি চলবে না। আমি একজন সাংবাদিক ছিলাম, সাংবাদিক আছি, সাংবাদিকদের সমালোচনা সহ্য করতে হয়। এটা তো থ্যাঙ্কলেস জব। আমি যখন সাংবাদিকতা একদম শুরু করি আমার প্রথম জীবনে, খুব অল্প বয়সে, তখন আমার যারা গুরুদেব ছিলেন, যারা আমাকে এই শিক্ষা দিয়েছেন সাংবাদিকতার, তারা প্রথমে বলেছিলেন এটা কিন্তু থ্যাঙ্কলেস জব, তুমি কিন্তু দিনের শেষে দারুণ কিছু আশা করবে না, কেউ তোমার পিঠ চাপড়াবে না। তো এই ক্ষেত্রেও তাই, যে আমি পিঠ চাপড়ানোর আশা করি না, কিন্তু মানুষ যদি তৃপ্তি পান সেটা আমাদের তৃপ্তি দেয় বই কি, সেটা আমাদের ভালো লাগে একটা আনে বই কি। আমরাও তো বিভিন্ন যে কাজ করি, খেটেখুটি করি বিভিন্ন জায়গাতে, এখন তো প্রচণ্ড গরম, সেই গরমে বিভিন্ন জায়গায় বেড়ানো মানে সবসময় বেড়ানো হয় না, এই প্রচণ্ড রোদে। ধরুন আমি একটা জায়গায় বেড়াবো, সেখানে গিয়ে তো একটু সকালবেলা একটু বিকেলে করতে পারি না, তাহলে বেড়ানোই হবে না, সেটা আমাকে সারাদিন ধরে ঘুরে করতে হয়। প্রচণ্ড রোদ থাকে, এখন প্রচণ্ড সমস্যা, এরপরে বৃষ্টি আসছে, বর্ষা, তো এর মধ্যেই রোদ জল এইসবের মধ্যে পুরেই করতে হবে। এটা অভ্যেস আছে আমার, এটা তো দীর্ঘদিনের একটা অভ্যেস, তো সেটাতে অসুবিধে নেই। শুধু একটু যদি সকলের ঠিকঠাক সুস্থ সমালোচনা পাই, ঠিকঠাক কিছু বক্তব্য পাই, তাহলেই আমাদের চলবে। আপনাদের সকলকে, আমাদের দৃশ্যকল্প পরিবারে যারা রয়েছেন তাদেরকে আমাদের অসংখ্য ভালোবাসা, আমাদের শ্রদ্ধা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি যে যাওয়া এবং খাওয়া যেরকম প্রতি বুধবারে আসছে সেরকম তো আসতে থাকবেই। এছাড়াও আমরা পাশাপাশি আরও 2-1টি নতুন অনুষ্ঠান চালু করার চেষ্টা করছি, যেগুলি একটু অন্য ধরনের অনুষ্ঠান হবে। গতানুগতিকতার ইয়েটা পেরিয়ে, যে সাধারণ যেসব অনুষ্ঠানগুলি আমরা ইউটিউব বা ইয়েতে দেখি সেগুলো একটু পেরিয়ে কিছু কিছু এরকম বিষয় আনার চেষ্টা করছি আমরা। আপনারা পাশে থাকবেন, আপনারা যদি সঙ্গে থাকেন, আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি সেটা দেখে তৃপ্তি পান, সেটা আমাদেরও তৃপ্তি দেবে, আমাদেরও আগামী চলার পথে রসদ যোগাবে, পাথেয় হবে। তাহলে আজকে শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল যাওয়া এবং খাওয়া, এবং আমরা যে যে অনুষ্ঠান করব সেগুলি সব কটা। নমস্কার।